করছি, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা ট্রিটমেন্ট অফ গুডউইল শিখেছিলাম, ঠিক আছে। যেখানে শিখেছিলাম যদি নতুন কোনো পার্টনার অ্যাডমিশন হয়, সে অ্যাডমিশনের সময় পার্টনার কী করে, গুডউইলের জন্য কিছু এক্সট্রা টাকা নিয়ে আসে। তো যদি টাকা নিয়ে আসে তার জন্য কী কী ট্রিটমেন্ট হয়, আর যদি টাকা না নিয়ে আসে তার জন্য কী কী ট্রিটমেন্ট হয়, সেগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম, ঠিক আছে। আজকে যে টপিকটা শুরু হবে সেটা হলো অ্যাডমিশন অফ পার্টনার। অ্যাডমিশন অফ পার্টনার মানে কি, কোনো পার্টনারশিপ ফার্মে নতুন করে একটা পার্টনার জয়েন করছে। তো নতুন করে একটা পার্টনার জয়েন করলে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কীভাবে হবে সেটা আমরা আজকে শিখব, বুঝে গেল। দুটো পার্টনার ছিল মনে করো, আর একটা পার্টনার এসে নতুন জয়েন করলো, তো সেখানে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কী হবে। তো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, জয় অ্যান্ড জ্যোৎস্না, জয়ন্ত, সরি জ্যোৎস্না দে, সরি, জয় অ্যান্ড জয়ন্ত আর টু পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ, প্রফিট অ্যান্ড লস কোন রেশিওতে ভাগ করে নিচ্ছে, 2:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31শে ডিসেম্বর 2020 ওয়াজ অ্যাজ ফলোস। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেখানে ক্যাপিটাল দিয়ে দিয়েছে জয়ের 80,000 আর জয়ন্তর 70,000। রিজার্ভ দিয়ে দিয়েছে, সানডি ক্রেডিটর্স দিয়েছে, বিলস পেবেল দিয়ে দিয়েছে। আর এদিকে ব্যালেন্স শিটের বিল্ডিং, মেশিনারি, স্টক, ডেটর্স, বিল রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক সব কিছু দিয়ে দিয়েছে। তাহলে একটা সিম্পল ব্যালেন্স শিট দেওয়া আছে। তাহলে এখন এক্সিস্টিং ফার্মের কজন পার্টনার আছে, 2জন, জয় আর জয়ন্ত। অন 1 জানুয়ারি 2021 ব্যালেন্স শিটটা কবে দিয়েছে, 31শে ডিসেম্বর 2020, ঠিক আছে। আর তারপরে 1 জানুয়ারি 2021 দ্য পার্টনার্স অ্যাডমিট রূপালীকে অ্যাডমিট করছে অ্যাজ আ নিউ পার্টনার উইথ 1/4 শেয়ার অন দ্য ফলোয়িং টার্মস। 1/4 শেয়ারের জন্য নিচ্ছে। কী হিসাবে নিচ্ছে, টার্মসগুলো কী আছে, রূপালী উইল পে 50,000 অ্যাজ ক্যাপিটাল, 50,000 টাকা ক্যাপিটাল দেবে। বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, বিল্ডিং 20% বেড়ে গেছে। অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, বিল্ডিংয়ের দাম 20% অ্যাপ্রিসিয়েটেড হয়ে যাওয়া মানে বেড়ে যাওয়া, ঠিক আছে। মেশিনারি ইজ টু বি রিভ্যালুড, পুনর্মূল্যায়ন হয়েছে। রিভ্যালুড মানে পুনর্মূল্যায়ন, নতুন করে মূল্যায়ন করেছে যখন তার দামটা জানা গেছে কত, ভ্যালুয়েশন 17,000 টাকা। ডেটর্স আর টু বি রিডিউস বাই 5%, রিডিউস মানে কমে যাওয়া, ডেটর্স কমে গেছে কত, 5%। তো যখনই কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনারের অ্যাডমিশন হয় বা রিটায়ারমেন্ট হয়, ঠিক আছে, তখনই সমস্ত যে অ্যাসেট আর লাইবিলিটি যেগুলো আছে সেগুলো রিভ্যালুয়েশন করতে হয়, নতুন করে ভ্যালুয়েশন করতে হয়, এবং সেই নতুন ভ্যালুয়েশনে ব্যালেন্স শিটটা বানাতে হবে তোমাকে। এবং যার ফলে কোনো অ্যাসেট যে বাড়লো, কোনো অ্যাসেট কমলো, বা কোনো লাইবিলিটি বাড়লো বা কোনো লাইবিলিটি কমলো, পুরো এফেক্টটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে হয়, ঠিক আছে। তো তোমাকে এখানে কী কী বানাতে বলেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বানাতে দিয়েছে আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে আমরা ঘর কেটে নিই। তাহলে ঘরটা কেমন কাটা হবে, প্রথমে একটা ঘর হবে সিঙ্গেল কলাম। কটা পার্টনার ছিল, 2টো ছিল, একটা অ্যাডমিশন হয়েছে। তাহলে কটা পার্টনার, 3টে। তো পরেরটা 3টে রুপিসের কলাম হবে, ঠিক আছে। আর লাস্টে একটা ছোট্ট ব্যালেন্স শিটের ঘর হবে। তো সবার উপরে যে ঘরটা কেটেছো সেখানে লেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ওকে। তারপর হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট।
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তারপরে যে ঘরটা হবে সেটা হবে ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট কোন তারিখে অ্যাডমিশন হয়েছিল পার্টনারে? 1 জানুয়ারি 2021। তো 1 জানুয়ারি 2021, ঠিক আছে। ব্যালেন্স শিটে যেমন লাইবিলিটি হয়, যে সাইডে লাইবিলিটি লিখে দাও, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, অ্যাসেট সাইড, ঠিক আছে। ওকে, সবার প্রথম কাজ হচ্ছে, আমি কি বলেছিলাম, যে যখন কোনো পার্টনারশিপ অ্যাকাউন্টস করবে আগে ওপেনিং ব্যালেন্সটাকে বট ডাউন করে নেবে। তো ওপেনিং ব্যালেন্স কার কাজ ছিল? জয় আর জয়ন্ত। তো 3টে রুপিসের কালাম আছে। প্রথম কালামে হবে জয়, তারপরটা হবে জয়ন্ত, আর তারপরে রূপালী, তাই তো, রূপালী। এদিকেও সেম ভাবে জয়, জয়ন্ত, রূপালী, ঠিক আছে। ওকে, সবার প্রথম কি হয়, পার্টনারের ওপেনিং ব্যালেন্সটা বসে। তো ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসে? পার্টনারশিপ অ্যাকাউন্টসের ক্রেডিট দিকে বসে। পিএল অ্যাপ্রোভিয়েশন করার সময় শিখিয়েছিলাম বাই ব্যালেন্স বিডি। ক টাকা ওপেনিং ব্যালেন্স আছে দেখো, দুজনেরই থাকবে, কারণ পার্টনার তো দুজন ছিল। কত কত ওপেনিং ব্যালেন্স আছে? একজনের 80,000 আর 70,000। তো জয়ের ঘরে আমি লিখবো 80,000, জয়ন্তর ঘরে 70,000, রূপালী ঘরে নেই, রূপালী ঘরে ড্যাশ, ঠিক আছে। তাহলে প্রথম কাজ এটা, আমাকে ওপেনিং ব্যালেন্সটা বসাতে হবে। নেক্সট দেখতে হবে আমার ব্যালেন্স শিটের কোনো রকম রিজার্ভ ফান্ড বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট কিছু আছে কিনা। তো ব্যালেন্স শিটে রিজার্ভ ফান্ড থাকলে কোন দিকে থাকবে? অবশ্যই লাইবিলিটি সাইডে থাকবে। ব্যালেন্স শিটে কোনো ডেবিট ক্রেডিট দিক হয় না, অ্যাসেট লাইবিলিটি হয়। তো ব্যালেন্স শিটে নিশ্চয়ই যদি রিজার্ভ ফান্ড থাকে তো সেটা লাইবিলিটি সাইডেই থাকবে। তো লাইবিলিটি সাইডে দেখে নাও কোনো রিজার্ভ ফান্ড আছে কিনা, বা কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে কিনা। কোনো রিজার্ভ ফান্ড আছে কিছু, একটা রিজার্ভ আছে। তাহলে ওই রিজার্ভটা কিভাবে তৈরি হয়েছিল? যখন পিএল অ্যাপ্রোভিয়েশন তৈরি করেছিলাম সেখান থেকেই তো একটু একটু করে পয়সা সরিয়ে ওটা তৈরি করা হয়েছে। তাহলে ওই যে রিজার্ভ ফান্ড যেটা ব্যালেন্স শিটে আছে, সেই রিজার্ভ ফান্ডের ওপর কার ভাগ আছে? নিশ্চয়ই পুরনো, ওই রিজার্ভ ফান্ডের ওপর নিশ্চয়ই যে পুরনো পার্টনাররা আছে তাদেরই ভাগ আছে, তাই না? আজকে মনে করো এ আর বি দুজনে মিলে একটা ব্যবসা করছে, 5 বছর ধরে ব্যবসাটা করলো। তো 5 বছরে যে রিজার্ভটা তৈরি হবে সেটা নিশ্চয়ই পরে যে অ্যাডমিশন করবে তার নিশ্চয়ই সেই রিজার্ভের মধ্যে কোনো ভাগ থাকবে না। তাহলে রিজার্ভের মধ্যে ভাগ কার কার আছে? পুরনো পার্টনারদের। তাহলে এখানে পুরনো পার্টনার কে কে আছে? জয় আর জয়ন্ত। তাহলে রিজার্ভটা কার কার মধ্যে ভাগ হয়ে যাবে? জয় আর জয়ন্তর মধ্যে। তো লিখে দাও বাই রিজার্ভ কত টাকা রিজার্ভ আছে? 24,000 টাকা। 24,000 টাকা ভাগ হবে কোন রেশিওতে? কত? 2:1। তো 24,000কে 2:1 ভাগ করে দাও। তো 24,000কে 2:1 ভাগ করলে কত হয়? 24,000কে 2:1 ভাগ করো। 16,000 প্রথম জনের, তারপরের জন্য 8,000, ঠিক আছে। তাহলে পার্টনাররা কি কি পেলো? আপাতত ক্যাপিটালে যা ওপেনিং ব্যালেন্স ছিল সেটা হয়ে গেল, ওদের মধ্যে বসে গেল। রিজার্ভ ফান্ড যেটা ছিল সেটা দুজনের মধ্যে আমি ভাগ করে দিয়েছি। তাহলে প্রথম দুটো স্টেপ হয়ে গেল। সব অঙ্কের ক্ষেত্রেই অ্যাডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক, যাই অঙ্ক হোক, এই দুটো স্টেপ প্রথমে করতেই হবে। ক্যাপিটালটা বসাতে হবে, রিজার্ভ ফান্ড যদি কিছু থাকে সেটা ভাগ করতে হবে। যেমন রিজার্ভ ফান্ডটা আমাদের অঙ্কে দেখো, রিজার্ভ ফান্ডটা কোন দিকে আছে?
লাইবিলিটি সাইডে আছে, খেয়াল করে দেখো রিজার্ভ ফান্ডটা কোন দিকে আছে, লাইবিলিটি সাইডে আছে রিজার্ভ ফান্ডটা। যদি এটা অ্যাসেট সাইডে থাকতো, হয়তো অ্যাসেট সাইডে পিএল বলে লেখা আছে, তখন কি হতো, যদি এটা অ্যাসেট সাইডে থাকতো তখন কি হতো, তখন এটা কোন দিকে বসতো, যেটা আমি ক্রেডিট দিকে লিখেছিলাম সেটা পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে লিখতাম, কমন সেন্স। এটা রিজার্ভ লাইবিলিটি সাইডে আছে, তার মানে এটা রিজার্ভ। আর যদি ডেবিট অ্যাসেট সাইডে থাকতো আমার সেটা লস। তো প্রফিটটাও যেমন ভাগ হচ্ছে তেমনি লসটাও ভাগ হওয়া উচিত। তো এই অঙ্কে আমার রিজার্ভটা লাইবিলিটি সাইডে আছে বলে আমি ক্রেডিট দিকে লিখলাম বাই রিজার্ভ ফান্ড। যদি অঙ্কে রিজার্ভটা অ্যাসেট দিকে থাকতো তাহলে আমি ডেবিট দিকে লিখতাম টু রিজার্ভ ফান্ড বলে, সেম রেশিও। আর রিজার্ভ ফান্ড যখন ভাগ হবে কোন রেশিওতে ভাগ হবে, ওল্ড রেশিও, ওল্ড পার্টনারদের মধ্যে। তাহলে আমার ব্যালেন্স শিটের কাজ এখানে আপাতত শেষ। এবার নিচে দেখো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কি অ্যাডজাস্টমেন্ট দিয়েছে পড়ো। 1 জানুয়ারি পার্টনার্স অ্যাডমিট করছে কাকে, রূপালীকে অ্যাজ আ নিউ পার্টনার উইথ 1/4 শেয়ার। কত অংশের জন্য অ্যাডমিট করছে, 1/4 জন্য অ্যাডমিশন করছে। রূপালী উইল পে, রূপালী 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে রূপালী যদি 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসে, জার্নাল এন্ট্রিজ কি হবে, রূপালী যদি ক্যাপিটাল নিয়ে আসে জার্নাল এন্ট্রিজ কি হবে বলো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রূপালীস ক্যাপিটাল। তাহলে রূপালীস ক্যাপিটালে ক্রেডিট দিকে কি বলে বসবে, বাই ব্যাংক। কত টাকা রূপালী ক্যাপিটাল এনেছে, তাহলে রূপালীর ঘরে বসে যাবে 50,000। ওকে, নেক্সট অ্যাডজাস্টমেন্ট পড়ো। হ্যাঁ, এবার সমস্ত অ্যাসেটগুলো রিভ্যালুয়েশন করতে হবে, ঠিক আছে। এবার রিভ্যালুয়েশন যখন করছে, বিল্ডিং এর ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট হয়ে গেছে। অ্যাপ্রিসিয়েট মানে কি বললাম একটু আগে, বেড়ে গেছে। বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেছে, বেড়ে গেছে কত টাকা, বিল্ডিং বেড়ে গেছে 20%। তো বিল্ডিং তোমার ব্যালেন্স শিটে ছিল কত টাকা, বিল্ডিং তোমার ব্যালেন্স শিটে খেয়াল করে দেখো, দেখো বড় হয়ে গেছো। বিল্ডিং বলা মানে তোমার মাথায় এইটুকুনি সেন্স থাকা উচিত যে বিল্ডিংটা অ্যাসেট সাইডেই থাকে, যেন হাঁচা করো না, যেন চারিদিকে ব্যালেন্স শিট খুঁজে বেড়াচ্ছে বিল্ডিং খুঁজে পাচ্ছে না। বিল্ডিং বলা মানে অ্যাসেট সাইডেই থাকবে, অ্যাসেট সাইডে খোঁজো অ্যাসেট সাইডে দেখতে পেয়ে যাবে। তো বিল্ডিং কত টাকা আছে, 80,000। এই 80,000টা কি বললো, 20% বেড়ে গেছে। তাহলে 80,000-এর 20% বাড়লে কত টাকা বাড়ে, মারো, 80,000-এর ওপর 20% 16,000 টাকা। তো বিল্ডিং এর ভ্যালু বাড়ছে। তো বিল্ডিং যদি বাড়ে তাহলে জার্নাল এন্ট্রিজ কি হয়, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। কারণ কোনো ডেবিট ব্যালেন্সকে যদি বাড়াতে হয় সেটাকে আরও ডেবিট করতে হয়, তাই না। রেক্টিফিকেশন অফ এরর্সে শিখেছিলে, কোনো ডেবিট ব্যালেন্সকে বাড়াতে গেলে আরও ডেবিট করতে হয়, আর কমাতে গেলে উল্টো করতে হয়। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, আর পার্টনারশিপ অ্যাকাউন্টসে কোনো অ্যাসেট লাইবিলিটি যাবতীয় যা বাড়া কমা সব রিভ্যালুয়েশন। বিল্ডিংটা বাড়ছে, তাহলে বিল্ডিং বাড়লে জার্নাল এন্ট্রিজ কি হবে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশনে কোন দিকে বসবে, রিভ্যালুয়েশনে কোন দিকে বসবে, ক্রেডিট দিকে। কি বলে বসবে, বাই বিল্ডিং, সিম্পল জার্নাল। আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লিখবে। আর বড় হচ্ছে স্মার্ট হও, গোগা বাচ্চা হয়ে কদিন আর থাকবে। বিল্ডিং এর ভ্যালু বাড়লো, তাহলে জার্নাল এন্ট্রিজ কি হবে, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তাহলে রিভ্যালুয়েশনে ক্রেডিট দিকে বাই বিল্ডিং। কত টাকা বেড়েছে, 80,000-এর 20% মানে 16,000 টাকা। তাহলে আমি ক্রেডিট দিকে লিখে দেবো 16,000। বিল্ডিং বাড়লো কত টাকা, 16,000 টাকা। ক্লিয়ার। যদি বিল্ডিং কমতো কোন দিকে বসতো, ডেবিট দিকে বসতো, ঠিক আছে। পরে অ্যাডজাস্টমেন্ট করো কি বলেছে। মেশিনারি কি হয়েছে, রিভ্যালুড হয়েছে। মেশিনারি ইজ টু বি রিভ্যালুড অ্যাট 17,000। তার মানে কি, এটার মানে কি, মেশিনারিটা 17,000 টাকায় ভ্যালুয়েশন করা হয়েছে। তাহলে যখন মেশিনারিটা পুনর্ভ্যালুয়েশন যখন করেছে ওর ভ্যালু কত হয়ে গেছে, 17,000।
মেশিনারি তোমার ব্যালেন্স শিটে ছিল কত টাকা? 20,000। তা 20,000-এর জিনিসটা 17,000 টাকা হয়ে গেছে, তাহলে বাড়লো না কমলো? কমলো। তাহলে কোন দিকে বসবে? রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। টু মেশিনারি কত টাকা? 3,000 টাকা। 20,000 টাকা ছিল, 17,000 টাকা হয়েছে। স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটা ডাউট থেকে যায়, ভুল করে ফেলে। আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সেই ফিগারটাই লিখবো যতটা বাড়লো বা যতটা কমলো, টোটাল ফিগার লিখি না। যেমন বিল্ডিংয়ের ক্ষেত্রে 16,000 টাকা বেড়েছিল, তাই 16,000 টাকা লিখেছি। মেশিনারির ক্ষেত্রে 3,000 টাকা কমেছে, তাই 3,000 টাকাই লিখেছি আমি। তো এটা জার্নাল এন্ট্রিটা কি হয়েছে বলো? মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তবেই না রিভ্যালুয়েশনের ডেবিট দিকে টু মেশিনারি বলে লিখেছি। ঠিক আছে, পরের অ্যাডজাস্টমেন্ট পড়ো। পরের অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? ডেটর্স আর টু বি রিডিউস বাই 5%। ডেটর্স 5% কমে গেছে। তো ডেটর্স 5% কমে যাওয়া মানে কি? অ্যাসেটের ভ্যালু কমছে। তো কমলে কোন দিকে বলছে? ডেবিট দিকে। ঠিক আছে, তাহলে আমি কি বলে লিখবো? টু ডেটর্স। কত টাকা ডেটর্স ছিল? 40,000-এ 5% কত হয়? 2,000 টাকা। ঠিক আছে, আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে সবার প্রথম আমি কি করলাম একবার রিভিশন করে নাও। ক্যাপিটালের যে ওপেনিং ব্যালেন্স ছিল, ওপেনিং ব্যালেন্সটা বসালাম, প্রথম কাজ। নেক্সট কাজ আমরা কি করব? দেখব কোনো রিজার্ভ ফান্ড আছে কিনা, অ্যাসেট সাইডে হোক বা লাইবিলিটি সাইডে হোক। নর্মালি লাইবিলিটি সাইডেই থাকবে। তো যেই রিজার্ভ ফান্ড থাকবে সেটা পুরোনো পার্টনারদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দেবো, সে কোশ্চেনে বলুক চাই না বলুক। কারণ এই রিজার্ভ ফান্ডের ওপর শুধুমাত্র পুরোনো পার্টনারদেরই অধিকার থাকে, যার জন্য রিজার্ভ ফান্ডটা পুরোনো পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, যদি নতুন পার্টনার কোনো ক্যাপিটাল নিয়ে আসে সেটা বাই ব্যাংক বলে লিখব, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল হয় জার্নাল এন্ট্রিজ। সিম্পল লেজার পোস্টিং করলাম। তারপর বিভিন্ন অ্যাসেট লাইবিলিটিসের যতটা বাড়া কমা সেটা কোন অ্যাসেটের কোন অ্যাকাউন্টের মাধ্যমে করব? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে। সিম্পল, অ্যাসেটের ভ্যালু যদি বাড়ে তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, অ্যাসেটের ভ্যালু যদি কমে তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট। ঠিক আছে, তেমনি লাইবিলিটিসের ক্ষেত্রে উল্টো হবে। লাইবিলিটিস যদি বাড়ে তাহলে জার্নাল এন্ট্রিজ কী হবে? লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটি। আর লাইবিলিটির ভ্যালুয়েশন যদি কমে তাহলে লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। সিম্পল জিনিস পোস্টিং হবে। এখানে যেমন কি ছিল, বিল্ডিংয়ের ভ্যালু বেড়েছে তাই আমি ক্রেডিট দিকে লিখেছি। জার্নাল এন্ট্রিজ হয়েছে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। মেশিনারির ভ্যালু কমেছে তাই আমি ডেবিট দিকে লিখেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। এই ডেটর্সের ভ্যালুয়েশন কমেছে তাই আমি ডেবিট দিকে লিখেছি। ঠিক আছে, এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে যদি ক্লোজ করো কি দেখা যাচ্ছে? 16,000 টাকা বেড়েছে আর কমেছে কত টাকা? 5,000 টাকা। তাহলে ওভারঅল কত টাকা বেড়েছে? ওভারঅল কত টাকা বেড়েছে? 16 থেকে 5,000 মাইনাস করে দাও। 16,000 টাকা এখানে বেড়েছে আর 5,000 টাকা এখানে কমেছে, তাহলে 16,000 টাকা বাড়লো, 5,000 টাকা কমলো, তাহলে ওভারঅল বাড়লো কত টাকা? 11,000 টাকা। তো ডেবিট দিকে লেখো টু, তাহলে প্রফিট হয়েছে না, কেন ওভারঅল তো বেড়েছে। তো ডেবিট দিকে লিখবে টু প্রফিট অন রিভ্যালুয়েশন। টু প্রফিট অন রিভ্যালুয়েশন কত টাকা? 11,000 টাকা। টু প্রফিট অন রিভ্যালুয়েশন 11,000। তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, ক্লোজ করে দাও। $16,000 টাকা দিয়ে ক্লোজ হয়ে গেল। ওকে, তাহলে এই যে প্রফিট যেটা বেরোলো এটা নিশ্চয়ই পার্টনারদের মধ্যে ভাগ হবে। প্রফিট হোক বা লস হোক, যাই হোক, অ্যাসেটের ভ্যালুয়েশন যে বাড়লো এর জন্য প্রফিট বা লস যেটা হলো সেটা পার্টনারদের মধ্যে কী হবে? ডিস্ট্রিবিউট হবে। কিন্তু কোন পার্টনারদের মধ্যে? 3 জনের মধ্যে না 2 জনের মধ্যে? 2 জনের মধ্যে। কারণ নতুন যে পার্টনার সে তো আজকে এসছে, আজকের পর থেকে যা কিছু হবে সে তার মধ্যে ভাগ থাকবে।
কিন্তু আজ অবধি যা যা কিছু হয়েছে তার মধ্যে নিশ্চয়ই ওর ভাগ থাকবে না। তাহলে এই যে 11,000 টাকা যেটা বেরোলো সেটা তাহলে পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে আসবে? প্রফিট হয়েছে, প্রফিটটা কোন দিকে আসবে? ক্রেডিট দিকে। তাহলে এর রিভ্যালুয়েশনে যদি ডেবিট দিকে লিখি তাহলে পার্টনার্স ক্যাপিটালটা কোন দিকে যাবে? অবভিয়াস ভাবে ক্রেডিট দিকে যাবে। তাহলে লিখে দাও বাই প্রফিট অন রিভ্যালুয়েশন। প্রফিট অন রিভ্যালুয়েশন, ঠিক আছে। কত টাকা প্রফিট হয়েছিল? 11,000। কার কার মধ্যে ভাগ হবে? জয় আর জয়ন্ত। কোন রেশিওতে ভাগ হবে? ওদের দুজনে যা ওল্ড রেশিও ছিল। ভাগ করো 2:1 এ। এগারো হাজারকে 2:1 এ ভাগ করো। দেখি, দেখতে পাচ্ছি না কিছু, তাড়াতাড়ি করো। কত হলো প্রথম জনের? এই আবার উল্টো বলছে কেন? হ্যাঁ, তো 11,000 ইন্টু 2/3, 11,000 ইন্টু 2/3, 7,333। তাহলে প্রথম জনের হবে 7,333। তো 11,000 থেকে মাইনাস করে দাও পরের জনেরটা, মাইনাস 7,333, 3,667। ঠিকঠাকভাবে যোগ বিয়োগ করো। 3667। ওকে, তাহলে প্রফিট অ্যান্ড রিভ্যালুয়েশনটাও ভাগ করে দিলাম। তাহলে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টেও সব কিছু পোস্টিং করে দিয়েছি। এবার পার্টনার্স ক্যাপিটাল একটা ব্যালেন্স আসবে, তাই তো? পার্টনার্স ক্যাপিটাল তো ক্লোজ হবে না, পার্টনার্স ক্যাপিটাল একটা ব্যালেন্স আসবে। তো কি বলে লিখবো? টু ব্যালেন্স সিডি, যেটা আমরা অলরেডি অ্যাডমিশন এই অ্যাপ্রোপ্রিয়েশন অফ পার্টনারে করেছিলাম, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটে। টু ব্যালেন্স সিডি বের করো কত টাকা হচ্ছে। প্রথমে জয়েরটা বলো কত হচ্ছে। জয়েরটা যোগ করো ফটাফট। 80,000, 16,000 আর 7,333, 1,03,333, 1,03,333। ঠিক আছে, টোটালও তাই হবে 1,03,333, 1,03,333। ওকে, সেমভাবে জয়ন্তরটাও করো। 70,000, 8,000, 3,667, 8,1,667, তাই তো? 8,1,667, এদিকেও হবে 8,1,667, ব্যালেন্সও বসে যাবে 8,1,667। সিম্পল ব্যালেন্স করছি আমি, আর কিছু করছি না। আর পরের জন্যটা তো কিছু করার দরকারই নেই, একটাই ফিগার আছে। কত টাকা? 50,000, 50,000, 50,000। ওকে, ঠিক আছে। তাহলে সমস্ত বোথ সাইড টোটাল করে দিয়েছি আমি, ব্যালেন্স বের করে দিয়েছি। এবার ব্যালেন্স শিটটা আমি করব। তাহলে এই যে ব্যালেন্স যেগুলো বেরোলো ক্যাপিটালের, এই ব্যালেন্সগুলো সরাসরি কোথায় চলে আসবে? ব্যালেন্স শিটে চলে আসবে, কারণ এই ব্যালেন্সটা দিয়ে তো ব্যালেন্স শিটটা হবে। তাহলে আগে ব্যালেন্স শিটে কটা পার্টনারের ক্যাপিটাল ছিল? দুটো। এখন ব্যালেন্স শিটে কটা পার্টনারের ক্যাপিটাল হয়ে যাবে? এখন 3টে পার্টনারের ক্যাপিটাল হয়ে যাবে। ওকে, তা 3টে পার্টনার কে কে হবে বলো? জয়। তাহলে লেখো জয় ক্যাপিটাল, জয়েস ক্যাপিটাল হবে অ্যাকচুয়ালি। জয়েস ক্যাপিটাল কত টাকা হবে বলো? জয়েস ক্যাপিটাল কত টাকা লিখবো?
কত টাকা বেরোলো এক্ষুনি তো বললাম, 1,03,333 জয়েস ক্যাপিটাল। তারপর কার ক্যাপিটাল লিখবো? জয়ন্তোস ক্যাপিটাল। জয়ন্তোস ক্যাপিটাল কত? 81,667। ঠিক আছে। তারপর রূপালিস ক্যাপিটাল কত টাকা? 50,000। তিনজনের ক্যাপিটাল বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার তোমার ব্যালেন্স শিটে দেখো আর কোনো লাইবিলিটি সাইডে কোনো লাইবিলিটি আছে কিনা। কী কী লাইবিলিটি ছিল ব্যালেন্স শিটে? দেখো লাইবিলিটি সাইডটা বলছি, রিজার্ভ ফান্ড তো বসবে না। কেন বসবে না? রিজার্ভ ফান্ডে কেন বসবে না? কারণ অলরেডি আমি রিজার্ভ ফান্ডটাকে ক্যাপিটালের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাই না? দেখো রিজার্ভ ফান্ড এখানে ক্যাপিটালের মধ্যে যোগ হয়ে গিয়ে ক্লোজিং ব্যালেন্সের মধ্যে ঢুকে গেছে অলরেডি, তো রিজার্ভ ফান্ড আর আসবে না। নেক্সট কী আছে? সানড্রি ক্রেডিটর্স। ক্রেডিটর্সে কোনো চেঞ্জ হয়েছে? কোনো বাড়া কমা বা কিছু হয়েছে? হয়নি। তাহলে যা ছিল সেটাই বসে যাবে। তো লিখে দাও ক্রেডিটর্স। বলো ক্রেডিটর্স কত টাকা? 36,000। ওকে। তারপর বলো বিলস পেবেলে কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই। তাহলে বসিয়ে দাও বিলস পেবেল। কত টাকা বিলস পেবেল? 10,000। লাইবিলিটি সাইডে আর কিছু আছে? নেই। তাহলে লাইবিলিটি সাইডে কাজ পুরো কমপ্লিট। লাইবিলিটি সাইডে কাজ পুরো কমপ্লিট। ঠিক আছে। এবার চলে আসে অ্যাসেট সাইডে। অ্যাসেট সাইডে কি আছে সবার প্রথমে বলো? বিল্ডিং। লেখো কত টাকা ছিল বিল্ডিং? 80,000। আর তোমার অঙ্কে 16,000 টাকা বেড়েছিল, তাহলে 80,000 প্লাস 16,000 কত হবে? 96,000। ওকে। তারপর বিল্ডিং এর পর বলো মেশিনারি। কত ছিল মেশিনারি? আর তোমার অঙ্কে বেড়েছিল না কমেছিল? কমেছিল। কত টাকা কমেছিল? 3,000 টাকা। তাহলে মাইনাস হয়ে যাবে 3,000। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসবে? 17,000। 20 থেকে 3 মাইনাস করলে 17 হয় না? চলো তারপর স্টক। স্টকে তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে স্টক যা ছিল তাই বসে যাবে। কত টাকা স্টক ছিল? 60,000। ক্লিয়ার? ডেটর্স। ডেটর্সে চেঞ্জ হয়েছিল? বেড়েছিল না কমেছিল বলো? ডেটর্স 40,000 ছিল আর তোমার ডেটর্স কমেছিল 2,000। তাহলে 40 থেকে 2 বাদ দিলে 38,000। ঠিক আছে। নেক্সট বিআর, বিল রিসিভেবল। বিল রিসিভেবলে কোনো চেঞ্জ হয়েছিল? কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই বসে যাবে। কত টাকা ছিল? 15,000। ওকে। তারপর কি ছিল বলো? ক্যাশ অ্যাট ব্যাংকে কোনো চেঞ্জ হয়েছিল? হ্যাঁ হয়েছিল। 5,000 টাকা ছিল, আর নতুন যে পার্টনারটা এলো সে যে 50,000 টাকা নিয়ে এলো সেটা কোথায় যাবে? তাহলে ওটা তো যোগ হবে। তাহলে 5,000 প্লাস 50,000, তাহলে ফাইনালি কত এলো? 55,000। ঠিক আছে। তাহলে ব্যালেন্স শিটে কি কি শিখলাম? ব্যালেন্স শিটটা করে ক্যাপিটাল যে ব্যালেন্সটা সেটা কোথা থেকে বসবে? ক্যাপিটালের যে ব্যালেন্সগুলো সেগুলো কোথা থেকে বসবে? যেটা তোমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ক্লোজিং ব্যালেন্স হবে সেই ক্লোজিং ব্যালেন্সটাই বসবে। ঠিক আছে। বাকি সমস্ত অ্যাসেটগুলো যেগুলো রিভ্যালুয়েশন হয়েছে, রিভ্যালুয়েশনের এফেক্ট দিয়ে তোমাকে করতে হবে। ঠিক আছে। আর ক্যাশ অ্যাট ব্যাংক লেখার সময় খেয়াল রাখতে হবে যে ক্যাশ অ্যাট ব্যাংকটা ছিল তার সাথে যদি কোনো পয়সা পার্টনাররা নিয়ে আসে সেটা যোগ হবে, আর ফার্ম থেকে যদি কোনো পয়সা পেমেন্ট হয় সেটা মাইনাস হবে। এখানে কোনো পেমেন্ট হয়নি, এখানে শুধুমাত্র একটা পার্টনার 50,000 টাকা ক্যাপিটাল
এনেছে, তার জন্য 50,000 টাকা ঢুকবে। দেখো লাইব্রেরি সাইডে 50,000 টাকা ক্যাপিটাল হিসেবে বসেছে না, তো লাইব্রেরিতে যদি 50,000 লেখো, এর সমতুল্য অ্যাসেট সাইডেও তো কিছু লিখতে হবে। তো ওই যে 50,000 টাকাটা আমি ক্যাশের ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো মারো যোগ বোথ সাইড। একজন অ্যাসেট সাইডটা করো, একজন লাইব্রেরি সাইডটা করো। কত হচ্ছে বলো? $2,81,000। ঠিক আছে, তাহলে এটা হলো একটা সিম্পল অ্যাডমিশনের অঙ্ক, সিম্পল, যার মধ্যে কোনো কঠিন কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কিচ্ছু নেই, একদম সোজা। ঠিক আছে, একবার ফার্স্ট ক্লাস দেখো, তারপরে আমরা পরের অঙ্ক করব। ঠিক আছে, কি বলছে পড়ো। 5 নম্বর এম আছে, কি বলছে দেখো। বলছে অরুণ আর বরুণ আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ আন্ডার, ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। তো ব্যালেন্স শিটটা সিম্পল দিয়েছে, দেখো কিছু অ্যাসেট আছে, কিছু লাইবিলিটি আছে, আর খেয়াল রাখবে রিজার্ভটা আছে কিনা। ব্যালেন্স শিট আর রিজার্ভ আছে, সিম্পল ব্যালেন্স শিট আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলছে, দে এগ্রিড টু টেক তরুণ উইথ এফেক্ট ফ্রম 1 জানুয়ারি 2021। তোমার ব্যালেন্স শিটে দেখো ডিসেম্বর 2020 ছিল, তারপরের ডেটে অ্যাডমিশন আছে। তো তোমাদের অঙ্কে এরকমই থাকবে, চিন্তা নেই, যেদিনে ব্যালেন্স শিট থাকবে তারপর দিনই অ্যাডমিশন থাকবে। তাহলে মাঝখানে কোনো অ্যাকাউন্টিং পিরিয়ড নেই। ওকে, চলো। দ্য ভ্যালু অফ বিল্ডিং ব্রট আপ টু 1,35,000 মানে কি? দ্য ভ্যালু অফ বিল্ডিং বি ব্রট আপ টু 1,35,000 মানে বিল্ডিংয়ের ভ্যালুটা বাড়াতে হচ্ছে, কত অবধি বাড়িয়েছে? 1,35,000। তো এটা স্টুডেন্টরা অনেক সময় ভুল মানে উদ্ধার করে, ভুল মানে উদ্ধার করে কিন্তু ভুল ট্রিটমেন্ট করে চলে আসবে। দুটো মানে হতে পারে, এটা স্টুডেন্টরা যখন পরীক্ষায় কোশ্চেনটা পড়ে না, দুটো মানে উদ্ধার করে ফেলে। একটা মানে হলো বেড়ে 1,35,000 হয়েছে, আর একটা মানে হলো 1,35,000 টাকা বেড়েছে। দুটো মানে কিন্তু দুরকম। বেড়ে 1,35,000 টাকা মানে কি, যা ছিল তার সাথে কিছুটা বেড়েছে, বেড়ে ফাইনাল ফিগারটা কত হয়েছে? 1,35,000। আর 1,35,000 টাকা বেড়েছে তার মানে কি, যা ছিল ওর সাথে আরো 1,35,000 যোগ হয়েছে, যোগ একটা ফিগার এসছে। তো এখানে কোনটা কোন কথাটা বলেছে? এখানে কোন কথাটা বলেছে? দ্য ভ্যালু অফ বিল্ডিং ব্রট আপ টু, তার মানে বেড়ে 1,35,000 হয়েছে না 1,35,000 টাকা বেড়েছে? বেড়ে 1,35,000 টাকা হয়েছে, ব্রট আপ টু। ঠিক আছে, তাহলে ছিল কত? বিল্ডিং 1 লক্ষ টাকা ছিল, বেড়েছে কত টাকা? 35,000 টাকা বেড়েছে, বেড়ে ফাইনাল ফিগারটা কত হয়েছে? 1,35,000। ঠিক আছে, মনে থাকবে তো, এটা ল্যাঙ্গুয়েজ যার জন্য ভালো করে পড়তে হবে। ব্রট আপ টু বলেছে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে। প্ল্যান্ট শুড বি ডেপ্রিসিয়েটেড বাই, ডেপ্রিসিয়েট মানে কমে যাওয়া। কত পার্সেন্ট কমে গেছে প্ল্যান্ট? 20% কমে গেছে। নেক্সট এগো। ও পরে অ্যাডজাস্টমেন্ট বলেছে প্রভিশন ফর ব্যাড ডেট ইজ টু বি মেড। প্রভিশন ফর ব্যাড ডেট কত পার্সেন্ট করতে বলেছে? 10%। কার ওপর? ডেটর্সের ওপর। স্টক শুড বি রিডিউসড বাই 5,000 মানে কি, কমে 5,000 হয়েছে না 5,000 টাকা কমেছে? 5,000 টাকা কমেছে। রিডিউসড বাই 5,000 মানে 5,000 টাকার দ্বারা স্টক কমে গেছে, মানে যা ছিল সেখান থেকে 5,000 টাকা কমে গেছে। তরুণ ইন্ট্রোডিউস 50% অফ দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ অরুণ অ্যান্ড বরুণ, মানে ওরা বলছে অরুণ আর বরুণের যা ক্যাপিটাল হবে তার 50% কে দেবে? তরুণ ইন্ট্রোডিউস করবে। তো লাস্ট অ্যাডজাস্টমেন্টটা বাদ দিয়ে বাকি সমস্ত অ্যাডজাস্টমেন্টটাই আগের অঙ্কের মতো ছিল। ঠিক আছে, চলো করি তাহলে। 3টে ঘর কেটে নেবো, তাই তো? চলো, সবার প্রথম কি হয়? রিভ্যালুয়েশন হবে, তারপর পার্টনার্স ক্যাপিটাল। আচ্ছা, পার্টনার্স ক্যাপিটালে কটা কলাম হবে?
তিনটে, কারণ দুটো পার্টনার ছিল আর একটা পার্টনার জয়েন করেছে, ঠিক আছে। আর নেক্সট কি হবে, ব্যালেন্স শিট। ওকে, চলো লিখে ফেলি আমি ফটাফট। প্রথমে কি লিখবো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট, যে ডেটটা থাকবে তোমার বইতে সেই ডেটটা দিয়ে দেবো। ওকে, আপনাদের নাম কি কি আছে বলো? অরুণ, বরুণ আর তরুণ, এ বি আর টি। আমি শর্টেই লিখে দিচ্ছি, হ্যাঁ, এ বি আর টি। পরীক্ষায় আবার শর্টে লিখো না, পরীক্ষায় পুরো কথাই লিখবে, ঠিক আছে? ক্লিয়ার? সবার প্রথম কাজ কি করব, আমি ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্সটা বসাবো, ঠিক আছে? তো কি বলে লিখবো বলো, কোন দিকে বসে ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স? ক্রেডিট দিকে, বাই ব্যালেন্স বিডি। কত টাকা, কত টাকা? 1,60,000। তরুণের ঘরে কিছু আসবে না। ওকে, চলো নেক্সট। তারপর কি বলেছিলাম, রিজার্ভ ফান্ড যদি থাকে সেই রিজার্ভ ফান্ডটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? চলো তাহলে কি বলে লিখবো, বাই রিজার্ভ। রিজার্ভ কত টাকা ছিল? 40,000। রেশিও কত ছিল ওদের মধ্যে? 3:2। তাহলে ভাগ করো 40,000কে 3:2-তে। কত? 24,000 আর 16,000। এই অবধি ক্লিয়ার? সিম্পল জিনিস। তারপর অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে। প্রথম অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে বলো? প্রথম অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে? কি বলেছে? তাহলে বিল্ডিং এর ভ্যালুটা কত অবধি বাড়াতে বলেছে? 1,35,000। তার মানে বিল্ডিংটা বেড়ে 1,35,000 টাকা হবে বা হয়েছে। তো কত টাকা বাড়লো বিল্ডিংটা? 35,000। তাহলে রিভ্যালুয়েশনে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে, বাই বিল্ডিং 35,000 টাকা, ঠিক আছে? তারপর প্ল্যান্ট শুড বি ডেপ্রিসিয়েটেড বাই 20%। তাহলে প্ল্যান্টের ভ্যালু কমে গেছে, তাহলে টু প্ল্যান্ট। দেখে নাও প্ল্যান্ট কত টাকা ছিল? 50,000-এর 20%, 10,000, তাই তো? ক্লিয়ার? তারপর বলো, প্রভিশন ফর ব্যাড ডেট বানাতে হবে। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট তো লাইবিলিটি, একটা লাইবিলিটি। তো লাইবিলিটি যদি বাড়ে তাহলে কোন দিকে বসবে? লাইবিলিটি বাড়লে তাকে ডেবিট করি না আমরা ক্রেডিট করি? লাইবিলিটিকে ডেবিট করি, তাহলে ক্রেডিট করবো কাকে? রিভ্যালুয়েশন। সরি, উল্টো বললে, লাইবিলিটি যদি বাড়ে, লাইবিলিটি তো ইটসেলফ কি নেচার? ক্রেডিট নেচার। তো তাহলে এখানে আমাদের জার্নাল এন্ট্রিতে কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট,
টু প্রভিশন ফর ব্যাড ডেট, তাহলে টু প্রভিশন ফর ব্যাড ডেট বা ডাউটফুল ডেট কত টাকা বলেছে? 10%। কার ওপর? ডেটর্সের ওপর। ডেটর্স কত টাকা ছিল? তাহলে 50,000-এর ওপর 10% মারো, 5,000। তারপর স্টক রিডিউসড বাই 5,000। স্টক 5,000 টাকা কমে গেছে, তাহলে কোন দিকে বসবে? রিভ্যালুয়েশনের ডেবিট দিকে। তাহলে টু স্টক, টাকায় কমে গেছে। তারপর ইন্ট্রোডিউস ক্যাপিটাল অফ অরুণ অ্যান্ড বরুণ। ব্যাস, আর তো কিছু করার নেই। তাহলে বলছে অরুণ আর বরুণের যা অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে তার 50% তরুণ দেবে। তাহলে আগে তো আমাকে বের করতে হবে অরুণ আর বরুণের অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত টাকা, না আমি পারবো না করতে। আগের অঙ্কে যেমন কত টাকা ক্যাপিটাল ছিল সেটা বলে দিয়েছে, কিন্তু এখানে সেটা বলে দেয়নি, আমাকে আলাদা করে বের করতে হবে। তো সবার প্রথম কি করবো? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোন দিকে ফিগার আসছে বলো? ডেবিট দিকে আসবে। তো ডেবিট দিকে এলে কি বলবো? টু বলো প্রফিট অন রিভ্যালুয়েশন। কত ব্যালেন্স আসছে বলো? পনেরো হাজার। টু প্রফিট অন রিভ্যালুয়েশন 15,000। আর এই 15,000টা পার্টনার্স ক্যাপিটালের মধ্যে ভাগ হয়ে যাবে। কি বলে ভাগ হবে? বাই প্রফিট অন রিভ্যালুয়েশন। কার কার মধ্যে ভাগ হবে? অরুণ আর বরুণের মধ্যে। কোন রেশিওতে? ওদের যা রেশিও ছিল। ভাগ করো 15,000কে 3:2 ভাগ করো, কত হচ্ছে দেখো? একজনের হবে 9,000 আর একজনের হবে তাহলে 6,000। ওকে, 9,000 আর 6,000। এবার কি করব? অরুণ আর বরুণের ক্যাপিটালটা বের করতে হবে, ক্লোজিং ব্যালেন্সটা। চলো বের করো। কোন দিকে লিখবো? ডেবিট দিকে। তো কি বলে লিখবো? টু ব্যালেন্স সিডি। বলো অরুণের কত হচ্ছে? 1,24,000 আর 9 33, তাই তো? দেখে নাও একটুখানি, 1,33,000। তাহলে ব্যালেন্স এখানে কত বসবে? 1,33,000। ওকে, বরুণের কত হচ্ছে দেখো? 82,000। তাহলে এখানেও বসবে 82,000, 82,000। ওকে, তাহলে দুজনের ব্যালেন্স কত এলো? একজনের এলো 1,33,000, একজনের এলো 82,000। তাহলে দুজনের টোটাল কত এসছে? 1,33,000 আর 82 যোগ করো, কত হচ্ছে দেখো? 2,15,000। এটা দুজনের অ্যাডজাস্টেড ক্যাপিটাল। এর কত পার্সেন্ট তরুণ আনবে বলেছিল? 50%। তোমারও 50%। হ্যাঁ, তো তরুণ যে ক্যাপিটালটা আনবে কোন দিকে বসবে? বাই ব্যাংক। তরুণ ক্যাপিটাল আনলে ক্রেডিট দিকে বসবে। তো কিভাবে পেলাম? 1,33,000 প্লাস 82,000-এর
50%। এক লাখ 33,000 প্লাস 82,000 ইন্টু 50%, কত আসছে? 1,07,500। কার ঘরে বসবে? তরুণের ঘরে। 1,07,500, আর ওই সিডি ব্যালেন্সটাই বসে যাবে 1,07,500। বাই ব্যাংক বলো 1,07,500, ওটাই সিডি ব্যালেন্স বসে যাবে 1,07,500, 1,07,500। ক্লিয়ার? তো আগের অঙ্ক আর এই অঙ্কটার মধ্যে তফাৎ কি? আগের অঙ্কে ক্যাপিটালটা বলে দিয়েছিল, এখানে ক্যাপিটালটা বলে দেয়নি। আমাকে বলেছে দুটো পার্টনারের যে অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে তার 50%। তো আমি দুটো পার্টনারের ক্যাপিটাল বের করলাম, সেই ক্যাপিটালটাকে যোগ করে তার 50% করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার তো? এইবার আমাকে ব্যালেন্স শিটটা বানাতে হবে। চলো এক করে বানাই ব্যালেন্স শিট। সবার প্রথম কি লিখতে হবে বলো? লাইবিলিটি সাইডে যে ক্যাপিটালের ব্যালেন্সগুলো ছিল সেগুলো লিখবো। কি কি ব্যালেন্স ছিল বলো? সবার প্রথমে অরুণস ক্যাপিটাল। কত টাকা লিখবো অরুণস ক্যাপিটাল? 1,33,000। কোন ক্যাপিটালটা এলো বোঝা গেছে তো? এই সিডি ব্যালেন্সটাই বসবে, ঠিক আছে? নেক্সট অরুণের পর বরুণস ক্যাপিটাল কত টাকা বলো? 82,000। তারপর তরুণস ক্যাপিটাল 1,07,500। ওকে, আর কি আছে লাইবিলিটি সাইডে বলো? রিজার্ভ তো বসবে না। তারপর ক্রেডিটর্স। ক্রেডিটর্সে কোনো চেঞ্জ হয়েছিল? কোনো চেঞ্জ হয়নি, তাহলে যা ছিল তাই। কত টাকা বলো? 45,000। তারপর বলো বিলস পেবেলে কোনো চেঞ্জ হয়েছিল? কোনো চেঞ্জ হয়নি। কত টাকা বলো? 15,000। তারপর বলো আর কিছু নেই। তা সিম্পল বসে গেল লাইবিলিটি সাইডে আইটেমগুলো। নেক্সট অ্যাসেট সাইডে সবার প্রথম বলো বিল্ডিং। বিল্ডিংয়ের একটা চেঞ্জ ছিল না? কত টাকা ছিল? 1 লাখ ছিল, আর বেড়েছে কত টাকা? 35,000। তাহলে ফাইনালি কত হয়ে যাবে? 1,35,000। তারপর প্লান্ট। প্ল্যান্টে কোনো চেঞ্জ ছিল? হ্যাঁ ছিল। ছিল কত বলো? প্ল্যান্ট 50,000 ছিল, 10,000 কমেছে, বিয়োগ হবে 40,000। তারপর বলো স্টক। স্টকও কমেছে। কত টাকা ছিল স্টক? 40,000 ছিল, 5,000 কমে গেছে, তাহলে স্টক হবে কত? 35,000। তারপর ডেটর্স। ডেটর্সে একটা প্রভিশন হবে, তাই তো? ডেটর্সটা ইনার কালামে লেখো কত টাকা ছিল? 50,000। ভেতরে লেখো 50,000, নিচে লেখো লেস প্রভিশন। প্রভিশন কত টাকা প্রভিশন করেছিলাম? 5,000 টাকা, তাহলে বাইরে যাবে কত? 45,000। ওকে, তারপর ক্যাশ অ্যান্ড ব্যাংক। কত টাকা ছিল? 20,000 ছিল, আর নতুন পার্টনার কত টাকা এনেছিল? 1,07,500। তাহলে টোটাল হবে 1,27,500। 1,27,500। সিম্পল জিনিস, কোনো মুশকিল কিছুই নেই। ওকে, চলো মারো যোগ। $3,82,000। 3,82,000
500, ওদিকেও আশা করি তাই হবে। দেখে নাও তো, বোথ সাইড দেখে নাও ট্যালি হচ্ছে কিনা। মিলতে বাধ্য, মিলবেই মিলবে। ঠিক আছে, দেখে নাও ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে বলো। ঠিক আছে, তাহলে আজকে এখানে স্টপ করছি, বাই।